দেখুন, আসলে সরকারের যেটা হানিমুন পিরিয়ড বলি আমরা, যখন আমরা কোনো ওইভাবে কোনো মন্তব্য করতাম না, আমরা যারা সাধারণ মানুষ, সেই 100 দিন কিন্তু পেরিয়ে গিয়েছে। এখন হলো আর রেসপন্সিবল হওয়ার সময়, এবং এই সময়টাতে সরকার আসলে তার অগ্রাধিকারের জায়গাগুলো নির্ধারণ করবে। আমাদের সামনে এখন বড় চ্যালেঞ্জ হলো আমাদের দেশের যে বিদ্যমান মূল্যস্ফীতি। এখন পর্যন্ত সরকারি হিসাবে 9.4% হলো আপনার মূল্যস্ফীতির হার, এবং এর ডাইরেক্ট এফেক্ট হলো আমাদের নিত্যপণ্যের যে মূল্য, আমাদের বাড়ি ভাড়া, আমাদের গ্যাস বিদ্যুতের দাম, আমাদের ট্রান্সপোর্টের যে ব্যয় ইত্যাদি। এই জায়গায় সাধারণ মানুষের জীবনের নাভিশ্বাস উঠেছে। অন্যান্য দেশে, ইউরোপের মতো দেশে, জাপানের মতো দেশে কিন্তু তার আগেই থেকে কিন্তু জ্বালানির দামটা কিন্তু বেড়ে গিয়েছিল। বাংলাদেশ সরকার চেষ্টা করেছে এটাকে যতটুকু পারে ততটুকু নিয়ন্ত্রণ করার, অনেকাংশ নিয়ন্ত্রিত হয়েছে, বাকিটা হয়তো বা সামনে নিয়ন্ত্রণ হবে। আর এটা তো অর্থনৈতিকভাবে তো আসলে দেখেন 17 বছর ধরে যে ভঙ্গুর অর্থনীতি, এটাকে তো কপ আপ করতে, এটাকে তো মেরামত করতে একটু সময় লাগবেই আর কি। এই ভঙ্গুর অর্থনীতিকে, এটা একটা চ্যালেঞ্জ। সামনে আমাদের বাজেট আছে, বাজেটের যে ঘোষণা হবে সেটাও একটা চ্যালেঞ্জ। তো অর্থনৈতিকভাবেও এটা মোকাবিলা করার একটা চ্যালেঞ্জের সম্মুখীন। হেসে খেলে পার করলে হবে না, কথাটা কিন্তু যথার্থ। বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান মন্তব্য করেছেন, মানুষ যে প্রত্যাশা নিয়ে পরিবর্তন চেয়েছিল, বাস্তবে দেশ ভালো নেই। একই মাসের ব্যবধানে 2 দফায় জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রসঙ্গে তিনি বলেছেন, এটি জনগণের সঙ্গে এক ধরনের জুলুম এবং প্রতারণার শামিল। সেই সঙ্গে আমরা যেমনটি দেখতে পাচ্ছি, অর্থমন্ত্রী পরিষ্কার জানিয়েছেন, আগামী 26-27 অর্থবছরে বাজেটের মূল দর্শনই হবে অর্থনীতির গণতন্ত্রীকরণ এবং নিম্ন আয়ের মানুষের ক্ষমতায়ন। সে সঙ্গে প্রধানমন্ত্রী ও দলের নেতাকর্মীদের সতর্ক বার্তা দিয়েছেন, আগামী কিছুদিন অত্যন্ত কঠিন সময়ে হেসে খেলে চললে দেশের ক্ষতি হবে। সবকিছু মিলিয়ে রাজনীতির গতি প্রকৃতি কোন দিকে অগ্রসর হচ্ছে, এ বিষয়গুলোই আজকের আলোচনায় আনতে চাই। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে RICL স্টিল। আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আছেন অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, আইনজীবী, সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে আরও আছেন ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন, সিনিয়র আইনজীবী ও ভারপ্রাপ্ত সম্পাদক, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। নিশ্চয়ই আপনারা দুজন অবগত আছেন, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। দুজনের কাছে শুরুতে একটি অভিন্ন প্রশ্ন রাখতে চাই, এই যে এত বড় একটা পদ, এর কূটনৈতিক তাৎপর্য কি? অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী। ধন্যবাদ আপনাকে এবং শুভেচ্ছা আমার বিজ্ঞ সহ আলোচককে। নিঃসন্দেহে বাংলাদেশের এই সভাপতি পদে, জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে নির্বাচিত হওয়া একটা বিরাট গৌরবের ব্যাপার, এবং রাষ্ট্র হিসাবে বাংলাদেশের জন্য অত্যন্ত মর্যাদার একটি বিষয়। এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের মান মর্যাদা এবং তার যে অ্যাক্সেস, সেটা অনেকখানি বেড়ে গেল। বিশেষ করে যখন আমরা LDC থেকে উত্তরণের কথাবার্তাগুলো যখন হচ্ছে আমাদের এই ব্যাপক অর্থনৈতিক চাপের মধ্যেও, সেই জায়গায় এই বিজয় একটা ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমি মনে করি। এবং এই জন্য আমি আমাদের নতুন যিনি সভাপতি হয়েছেন তাকে অভিনন্দন জানাই, এবং একই সাথে এর সঙ্গে যারা জড়িত ছিলেন আমাদের কূটনীতিকরা, তাদের পেশাদারিত্ব এবং তাদের সক্ষমতার জন্য তাদেরকে অভিনন্দন জানাই। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন, কিভাবে দেখছেন? অবভিয়াসলি এটা একটা, অবশ্যই এটা আমাদের দেশের জন্য একটা গুড নিউজ। উনি 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছে। তবে আমি এটার সাথে অ্যাড করি যে এখানে এই সভাপতিটা নির্বাচিত হয় কিন্তু আপনার একটা ভোটাভুটি হয়, এবং 190টি দেশ এই ভোটাভুটিতে অংশগ্রহণ করেছিল। তার মধ্যে 99টি দেশ কিন্তু খলিলুর রহমান সাহেবকে কিন্তু ভোটটা দিয়েছে আর কি, বাংলাদেশকে আর কি। আর অপরদিকে সাইপ্রাসের আন্দ্রেয়াস, উনি পেয়েছিল 91টি দেশের সমর্থন। তো অবশ্যই এটা আমাদের দেশের জন্য একটা গৌরবময় একটা ঘটনা এবং একটা বিগ অ্যাচিভমেন্ট বলা যেতে পারে। প্রধানমন্ত্রী যেমনটি নেতাকর্মীদের সতর্ক করে বলেছেন, সামনে অত্যন্ত কঠিন সময়, হেসে খেলে চললে দেশের ক্ষতি হবে। যে সতর্কবার্তা তিনি দিয়েছেন, সেই কঠিন সময় কি আসলে রাজনৈতিকভাবে কঠিন সময় নাকি অর্থনৈতিক কঠিন সময়, কিভাবে দেখছেন? দেখেন, এখানে আমি বলবো দুইটাই, রাজনৈতিকও বলতে পারি এবং সাথে সাথে কিন্তু অর্থনৈতিক। দেখেন, আমরা কিন্তু একটা যে জ্বালানি সংকটের মধ্যে এমন সময় টেক ওভার করা হলো দায়িত্বটা। দেখেন, একটা কিন্তু জ্বালানি সংকটের মধ্যে কিন্তু দেশটা চলা শুরু করলো। এই সময় কিন্তু বিএনপি গভর্নমেন্ট দায়িত্বটা পেয়েছে এবং শুরুর দিকে কিন্তু ভালো মতো ট্যাকেল দিয়েছে, এখনও ট্যাকেল করার চেষ্টা করেছে। এবং জ্বালানির যে দাম বেড়ে গিয়েছিল আপনার
2 দফায় কিন্তু জ্বালানি আমরা দেখেছি যে বেড়েছে। এখানে কিন্তু তার আগে দেখেছি যে গভর্নমেন্ট থেকে কিন্তু ভর্তুকি দেওয়া হচ্ছিল, এবং বাংলাদেশে যে সময়ে জ্বালানি তেলের দামটা বেড়েছে, অন্যান্য দেশে, ইউরোপের মতো দেশে, জাপানের মতো দেশে কিন্তু তার আগেই থেকে কিন্তু জ্বালানির দামটা কিন্তু বেড়ে গিয়েছিল। বাংলাদেশ সরকার চেষ্টা করেছে এটাকে যতটুকু পারে ততটুকু নিয়ন্ত্রণ করার, অনেকাংশ নিয়ন্ত্রিত হয়েছে, বাকিটা হয়তো বা সামনে নিয়ন্ত্রণ হবে। আর এটা তো অর্থনৈতিকভাবে তো আসলে দেখেন 17 বছর ধরে যে ভঙ্গুর অর্থনীতি, এটাকে তো কপ আপ করতে, এটাকে তো মেরামত করতে একটু সময় লাগবেই আর কি। এই ভঙ্গুর অর্থনীতিকে, এটা একটা চ্যালেঞ্জ। সামনে আমাদের বাজেট আছে, বাজেটের যে ঘোষণা হবে সেটাও একটা চ্যালেঞ্জ। তো অর্থনৈতিকভাবেও এটা মোকাবিলা করার একটা চ্যালেঞ্জের সম্মুখীন। হেসে খেলে পার করলে হবে না, কথাটা কিন্তু যথার্থ। অপরদিকে রাজনৈতিকভাবে যদি বলেন আর কি, রাজনৈতিক বিভিন্ন প্রেক্ষাপট দেখা দিচ্ছে, বিভিন্ন ধরনের অনেক ধরনের সিচুয়েশন অ্যারাইজ করছে, যে সিচুয়েশনগুলো হয়তো আগে থেকে প্রিজাম্পশন করা যাচ্ছে না। আমরা দেখছি যে আপনার আইন শৃঙ্খলার কিছুটা অবনতি হচ্ছে, এটা আমরা কোনোভাবে ইগনোর করতে পারবো না। সো এগুলা সব কিছু মিলে কিন্তু আসলে রাজনৈতিকভাবেও মোকাবেলা করার একটা বিষয় আছে আমি বলে মনে করি। আমরা দেখলাম 1 মাসের ব্যবধানে দুইবার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করলো সরকার। সেই জায়গা থেকে বিরোধী দলীয় নেতা এবং জামায়াতের আমির যেমনটি বলেছেন যে সংসদকে পাশ কাটিয়ে সিদ্ধান্ত নেওয়াকে তিনি জনগণের সঙ্গে প্রতারণা ও জুলুম বলে আখ্যা দিয়েছেন। দেখেন, এখানে কিন্তু সব সিদ্ধান্ত যে সংসদ থেকে হবে তা না। এখানে যখন জ্বালানি তেলের দামটা বাড়ানো হচ্ছে, এটা কিন্তু এক্সিকিউটিভের একটা সিদ্ধান্ত, পলিসিগত ব্যাপার। এটা আপনার জ্বালানি তেলের দামটা বাড়বে কি বাড়বে না, বা আদৌ প্রয়োজন আছে কি না বাড়ানো, এইটা তো আসলে সংসদে এটা তর্ক বিতর্ক করার বিষয় না। আবার এটাতে জ্বালানি তেলের যে দামটা বাড়ানো হচ্ছে, সেই দামটা তো আসলে এটাও না যে এই জ্বালানি দাম বৃদ্ধি করার জন্য যে টাকাটা পাওয়া যাবে, এটা গভর্নমেন্টের পকেটে ঢুকানো হবে, তাও তো না। এটা প্রয়োজনের জন্য কিন্তু এটা করা হয়েছে। তবে হ্যাঁ, আমাদের প্রত্যাশা যে এটা যেন নিয়ন্ত্রিত থাকে। আমাদের প্রত্যাশা জ্বালানি তেলের দাম অবশ্যই বারবার যদি এটা বৃদ্ধি করা হয়, এটা একটা নেগেটিভ ইফেক্ট আছে। আমাদের প্রত্যাশা থাকবে এটা যেন একটা নিয়ন্ত্রিতভাবে এটা বৃদ্ধি করা হয়। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী। যখন সরকারই বলছে যে সামনে কঠিন সময় অপেক্ষা করছে, তখন কঠিন সময়কে সামাল দিতে সরকারের প্রস্তুতি কেমন দেখেন? দেখুন, আসলে সরকারের যেটা হানিমুন পিরিয়ড বলি আমরা, যখন আমরা ওইভাবে কোনো মন্তব্য করতাম না, আমরা যারা সাধারণ মানুষ, সেই 100 দিন কিন্তু পেরিয়ে গিয়েছে। এখন হলো আর রেসপন্সিবল হওয়ার সময়, এবং এই সময়টাতে সরকার আসলে তার অগ্রাধিকারের জায়গাগুলো নির্ধারণ করবে। আমাদের সামনে এখন বড় চ্যালেঞ্জ হলো আমাদের দেশের যে বিদ্যমান মূল্যস্ফীতি। এখন পর্যন্ত সরকারি হিসাবে 9.4% হলো আপনার মূল্যস্ফীতির হার, এবং এর ডাইরেক্ট এফেক্ট হলো আমাদের নিত্যপণ্যের যে মূল্য, আমাদের বাড়ি ভাড়া, আমাদের গ্যাস বিদ্যুতের দাম, আমাদের ট্রান্সপোর্টের যে ব্যয় ইত্যাদি। এই জায়গায় সাধারণ মানুষের জীবনের নাভিশ্বাস উঠেছে, এবং যে অভ্যুত্থানের বেনিফিশিয়ারি হিসাবে আজকে এই সরকার ক্ষমতায় রয়েছে, সেই অভ্যুত্থানের অঙ্গীকারটাই ছিল কিন্তু একটা বৈষম্যহীন ব্যবস্থা তৈরি করা। অর্থাৎ আমাদের দেশের ডেমোক্রেসিতে যদি আপনি দেখেন, মেজরিটি কারা? মেজরিটি হলো বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, যারা ওয়ার্কিং ক্লাস, এলিটরা কিন্তু মেজরিটি না। কিন্তু আনফর্চুনেটলি আমাদের পার্লামেন্ট বা আমাদের এই সরকার যা কিছু পলিসি নিচ্ছে, সব কিছু হলো এলিট বান্ধব, সাধারণ মানুষ বান্ধব পলিসি কিন্তু হচ্ছে না। ফলে দেখেন আজকে বাজারের যে সিন্ডিকেট, সেটা ভাঙা যাচ্ছে না। আপনি দেখেন যে আমাদের বিদ্যুতের ক্ষেত্রে দফায় দফায় যে অবস্থা, যে স্ল্যাব তৈরি করা হয়েছে, সাধারণ মানুষ এটা বহন করতে পারছে না। বাড়ি ভাড়ার অবস্থা দেখেন, আমাদের দেশে একটা বাড়ি ভাড়ার নিয়ন্ত্রণ আইন আছে, সেটার কিন্তু কোনো মডিফিকেশন নাই। যার ফলে যে মানুষ স্বপ্ন দেখেছিল যে স্বৈর শাসনের কবল থেকে বেরিয়ে এসে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলবে, তাদের জীবনযাত্রার ব্যয়টা কমবে, চাপটা কমবে, ঋণটা কমবে, সেই জায়গায় কিন্তু মানুষ যেতে পারছে না। ফলে সরকারকে যে একটা ইন্টারিম যে ব্যবস্থা নেবে, অর্থাৎ দেশ যখন সংকটে থাকে তখন কিন্তু কিছু প্রায়োরিটি ঠিক করে একটা অন্তর্বর্তীকালীন ব্যবস্থা নিতে হয় মানুষকে আপাতত শান্তি দেওয়ার জন্য, সেই জায়গাটা হচ্ছে না। উপরন্তু আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি। আপনি দেখেন যে শুধু এক রামিসার ঘটনা দিয়ে কিন্তু আপনি একটা ঘটনা থেকেই কিন্তু আপনি অনেক কিছু বুঝতে পারেন। এটাকে দেখেন, এটাকে ঘিরে আজকে সমস্ত মিডিয়াতে এত কথাবার্তা হচ্ছে, কিন্তু এইরকম বহু বহু ঘটনা হয়তো পত্রপত্রিকায় আসছে না। তারপরে দেখেন যে আমাদের যে আমরা যে আদালতে আমরা আইন পেশায় নিয়োজিত আছি, সেখানে লক্ষ লক্ষ মামলা পেন্ডিং, এবং আমরা যারা আইনজীবী আমরা আদালতে মামলা করতে পারি না, শুনানি করতে পারি না, প্রয়োজনীয় সংখ্যক বেঞ্চ নাই। ফলে আমাদের আইনের শাসন, আমাদের বিচার বিভাগের স্বাধীনতার যে জায়গাটি ছিল,
মানুষের বিচার প্রাপ্তির যে অধিকারের ব্যাপারটি ছিল, এগুলো কিন্তু সেই সুদূর পরাহতেই থেকে গেছে। ফলে রাজনীতিতে যে গুণগত পরিবর্তন আমরা আশা করেছিলাম, সেটি কিন্তু কার্যত তার লক্ষণটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এখন হতে খুব ভালো কথা যে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে সামনে কঠিন দিন, ঠিক আছে, কিন্তু সেই কঠিন দিনকে সহজ করার জন্য আগামী বাজেটে কি কথা থাকবে সেটি কিন্তু আমাদের কাছে স্পষ্ট নয়। যেমন ধরেন আমাদের যে সুদের যে নীতি ব্যাংকে, এই ব্যাংকের নীতিগুলো কি, যারা বড় লোকদের জন্য ছাড় বেশি, কিন্তু মধ্য আয়ের মানুষ, নিম্ন আয়ের মানুষ বা যারা জেনুইন উদ্যোক্তা, তাদের জন্য কিন্তু কোনো সুদ ছাড় নাই, উচ্চ সুদের হার। এবং যার ফলে কি হয়, আপনি দেখেন যে আমাদের দেশে বিনিয়োগ কমে যাচ্ছে, আর বিনিয়োগ না থাকার ফলে কি হয়, কর্মসংস্থানের সুযোগ তৈরি হয় না। তো কর্মসংস্থান যদি সুযোগ তৈরি না হয়, তরুণ সমাজ যদি বেকার থাকে, বেকারত্ব কিন্তু অপরাধ প্রবণতার জন্ম দেয়। ফলে এই যে ইন্টার রিলেশন, এই ইকোনমিক্সের এই ইন্টার রিলেশনটা কিন্তু আমরা অ্যাড্রেস করছি না। কথা ছিল পার্লামেন্টে এগুলো নিয়ে কথা হবে, কিন্তু পার্লামেন্টে আমরা কি দেখি, পার্লামেন্টে দেখি জনগণের এই নিত্য প্রয়োজনীয় জিনিসের নিয়ে কথা বলার বদলে তারা একে অপরকে ব্লেম করার যে পলিটিক্স, যেটা আগে হয়েছে, এবং এটা করতে করতে পার্লামেন্টটা হয়ে গিয়েছে একটা কমেডি হাউস। এখানে মানুষের কথা নাই, মানুষের কষ্টের কথা নাই, মানুষের সাফারিংসগুলো সেখানে নাই। জুলাই চার্টার বলে একটি আলোচনা মাঝখানে ছিল, এবং সেখানকার যে স্পিরিটটা কি ছিল, আমি যদি মোটা দাগে বলি, স্পিরিটটা ছিল আইনের শাসন, স্পিরিটটা ছিল বৈষম্যটা কমানো, স্পিরিটটা ছিল আমাদের যে জেন্ডার ব্যালেন্স, অর্থাৎ নারী পুরুষের যে সম অধিকার, সেই জায়গাগুলোকে অ্যাড্রেস করা। কিন্তু আমরা কি দেখলাম, এই আলাপটা কিন্তু পার্লামেন্টে নাই। উপরন্তু আমরা দেখছি যে এক ধরনের মাঠ গরম করার রাজনীতি, এক ধরনের শব্দ বোমা তৈরি করার রাজনীতি, এগুলোই কিন্তু পার্লামেন্টে চলছে, যার ফলে মানুষ যে আশাটা করবে, সেই আশাটা চরম অবনতির পেছনে কি কারণ দেখেন? দেখেন, এই যে অবনতির কারণটা কি, বিচারহীনতাই তার প্রধান কারণ। আর যে কারণে রামিসার বাবা বলেছে তিনি কোনো বিচার চান না। কেন বলেছেন? এটা তার হতাশা থেকে তিনি কিন্তু বলেছেন। তিনি জানেন যে অপরাধীরা নানাভাবে কিন্তু তাদের সিন্ডিকেট থাকে, তাদের নেক্সাস থাকে, তারা কিন্তু আইনের ফাঁক ফোকর গলিয়ে তারা বের হয়ে যায়। এই যে বিচারহীনতার সংস্কৃতি যেটা স্বৈরাচারী আমলে ছিল, সেটার কন্টিনিউশন কিন্তু নানাভাবে তার আমরা দেখতে পাচ্ছি সেটা রয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা হলো, আমরা যারা বিচার প্রার্থী, তারা যখন বিচারের জন্য যখন যায়, তারা যখন বিচারের দীর্ঘসূত্রিতা দেখতে দেখতে তারা বিচারের আশাটাই তারা হারিয়ে ফেলে, এবং এটাই কিন্তু অপরাধ প্রবণতা বৃদ্ধির প্রধান কারণ। এবং এটাই কিন্তু আমাদের সামনে বড় চ্যালেঞ্জ। আপনি দেখেন, আমাদের দেশে কথা ছিল যে দুদকের সংস্কার হবে, দুদককে আরো গতিশীল করা হবে, দুদককে আমরা দেখতে চেয়েছিলাম যে বাংলাদেশে একটা বৈপ্লবিক পরিস্থিতির সৃষ্টি তারা করবে। কিন্তু কোথায় সেই দুদকের সেই গর্জন তো আমরা এখন আর শুনি না। কেন শুনি না? তার কারণটা হলো, তাকে যে পরিমাণ অথরিটি দেওয়ার কথা ছিল, তাকে যে পরিমাণ শক্তি সামর্থ্য দেওয়ার কথা ছিল, যেটা সংস্কারের প্রস্তাবনায় ছিল, সেই শক্তি সামর্থ্য কিন্তু দেওয়া হয়নি। যেমনটা আমরা দেখেছি যে আমাদের বিচার বিভাগের জন্য যখন পৃথক সচিবালয়ের কথাটা যখন থেমে গেল, বলা হলো যে এটাকে আমরা আরো পাওয়ারফুল করে ভবিষ্যতে নিয়ে আসব, সেই ভবিষ্যৎ কিন্তু এখনো স্পষ্ট নয়। ফলে রাষ্ট্রের যে তিনটি অঙ্গ, যেটাকে আমরা সেপারেশন অফ পাওয়ার বলি, সেই সেপারেশন অফ পাওয়ারও কিন্তু এখন সুদূর পরাহত হয়ে গেছে। ফলে বহুদলীয় গণতন্ত্র বা পার্লামেন্টারি ডেমোক্রেসিতে এই সেপারেশন অফ পাওয়ারকে যদি আমরা এনশিওর না করতে পারি, তাহলে অতীতে যা হয়েছে সেটাই হবে। রাজনীতির পরিবর্তন, যেটা রাজনীতির ইতিবাচক পরিবর্তন, সেটি কখনোই হবে না। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন। গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক সংস্কৃতিতে সংস্কার, এই কথাটি আমরা বহুবার শুনেছি, কিন্তু সেটি কি আসলে বইয়ে লিপিবদ্ধ থাকবে? দেখুন, এই সংস্কার তো আসলে একটা চলমান প্রক্রিয়া। আমরা যখন দেখলাম যে গণঅভ্যুত্থানের পরে ইউনূস সরকার যখন আপনার ইন্টারিম গভর্নমেন্ট যখন গঠন হলো, অনেকগুলা কিন্তু সংস্কার কমিশন গঠন করা হলো, বিভিন্ন ধরনের সংস্কার কমিশন গঠন করা হলো। এবং এই আমরা কিন্তু খুব মানে আশা দেখেছিলাম আর কি, যে এই সংস্কার যে কমিশনগুলো তারা যে রিপোর্ট দিবে, এই রিপোর্টের আলোকে দেখা যাবে যে এই সংস্কারগুলো আমরা ভোগ করব বা আমরা দেখতে পাবো। পরবর্তীতে আমরা দেখলাম একটা ঐক্যমত্য কমিশন হলো। এই সংস্কার কমিশনগুলোর ভেঙে যাওয়ার পরে যখন তারা রিপোর্ট দেওয়ার পরে একটা ঐক্যমত কমিশন হলো, এবং এই ঐক্যমত কমিশন নিয়েও আবার দেখা গেল যে একটা জুলাই সনদ যখন এটা সিগনেচার হলো, সাইন হলো, সবাই আমরা একটা আশা দেখেছিলাম যে হবে।
এবং আমি এখনও আশা দেখি বা এখনও আমি আলোর পথ দেখতে চাই বা আমি দেখছি যে হয়তো বা সামনে আমরা দেখব, কিন্তু ইন দ্য মিন টাইম দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের সিচুয়েশন অ্যারাইজ করছে আর কি। এই সিচুয়েশনগুলোর মধ্যে দিয়ে কিন্তু গভর্নমেন্টকে যেতে হচ্ছে। দেখেন তারা কিন্তু ক্ষমতা যখন নিয়েছে 12ই ফেব্রুয়ারি ইলেকশনের পরে 17 তারিখে কিন্তু ওথ নিয়েছে এবং 12ই মার্চ হচ্ছে প্রথম পার্লামেন্ট অধিবেশন শুরু হলো। তার পরবর্তীতে কিন্তু সরকার কিন্তু বসে নাই, তারা বিভিন্ন কর্মসূচি নিচ্ছে, বিভিন্ন উন্নয়নমূলক কার্যকলাপ করছে। সংসদে আমরা ডিবেট দেখছি, জুলাই সনদ নিয়েও ডিবেট দেখছি। এখানে আবার এই সংবিধান সংস্কার করা হবে কি হবে না এগুলো নিয়ে আমরা ডিবেট দেখছি। কিন্তু আসলে আমরা সাধারণ যারা জনগণ আছি, আসলে আমরা দেশে যেটা চাই সেটা হচ্ছে শান্তি শৃঙ্খলা। আসলে দেখেন রাজনৈতিক অচলাবস্থা, ভঙ্গুর অর্থনীতি, দুর্বল আইন শৃঙ্খলা, সামাজিক বিভাজন, এইগুলা থাকা অবস্থায় কিন্তু এই বিএনপি গভর্নমেন্ট কিন্তু আসলো। এই বিএনপি গভর্নমেন্ট এসে তাদেরকে সময় দিতে হবে। হ্যাঁ, একটা জিনিস কথা বলা যেতে পারে যে 100 দিন তো হয়ে গেছে, আর কত? 100 দিনটা একটা মানে গভর্নমেন্টের জন্য ইনাফ না। একটা গভর্নমেন্টের জন্য 100 দিনই যে অলৌকিক কিছু করে ফেলতে পারবে, দেশকে পুরোপুরি ডাইভার্ট করে ফেলতে পারবে, দেশকে পুরোপুরি চেঞ্জ করে ফেলতে পারবে, আসলে তা কিন্তু সম্ভব না এত সহজে। কারণ আপনি জানেন যে 17 বছর ধরে প্রতিটা মন্ত্রণালয়, প্রতিটা সেক্টর কুড়ে আপনার কিন্তু এই শেষ করা হয়েছে, প্রতিটা জায়গা কিন্তু নষ্ট করা হয়েছে। তো এগুলা মেরামত করতে এগুলা কিন্তু সময় লাগবে, রাষ্ট্র কাঠামো ঠিকঠাক করতে সময় লাগবে। হ্যাঁ, কিন্তু অন্তর্বর্তী শাসনামলে একটা কথা তো আমরা বারবার শুনেছি যে নির্বাচিত সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে এবং মব কালচারের অবসান হবে, কিন্তু আমরা এখনো দেখছি সেই ধারাবাহিকতা কোনোভাবেই থামছে না। দেখুন মব কালচারটা, ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে আমরা যে অস্থিরতা তৈরি হতে দেখলাম, পুলিশের লাঠিচার্জ পর্যন্ত দেখেন এই কিন্তু আপনি দেখেছেন কিনা, এটা কিন্তু একটা কৃত্রিম অস্থিরতা কিন্তু সৃষ্টি করা হয়েছে। এখানে কিছু লোক ভাড়া করেও আনা হয়েছে, আমরা দেখেছি আর কি। এবং অনেক লোক ওখানে আছে যারা মব করছে বা ওখানে যারা জড়ো হয়েছে, তারা নিজেরাও জানেন না যে কি পারপাজে আসছে বা কি কথা বলবো। অনেকে কিন্তু যাদেরকে সাক্ষাৎকার নেওয়া হচ্ছে তারাও দেখা যাচ্ছে পাশ থেকে তাদেরকে শিখিয়ে দেওয়া হচ্ছে। তো এগুলো আসলে একটা গভর্নমেন্টকে কিন্তু অস্থির করার চেষ্টা কিন্তু ক্রমবর্ধমান আছে, এটা কিন্তু শুরু থেকে আছে। এই চেষ্টার পেছনে কারা? এই চেষ্টার পিছনে অবশ্যই সরকারকে যারা পছন্দ করে না, সরকারের কার্যকলাপকে যারা স্থিতিশীল অবস্থায় থাকতে দিতে চায় না, বিএনপিকে যারা পছন্দ করে না, তারাই এটার সাথে জড়িত থাকবে। যাদের মধ্যে দেশপ্রেম আছে, যারা দেশকে সামনের দিকে এগিয়ে নিতে চায়, তারা তো এই কালচারটা মেনে নেবে না বা তারা এটার মধ্যে থাকবে না। দেশকে তো সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য কিন্তু সময় দিতে হবে। আপনি দেখেন আমাদের দেশের যে মাননীয় প্রধানমন্ত্রী, ওনার কার্যকলাপ দেখেন, ওনার কথাবার্তা বলেন, কোনো কি আপনি এখন পর্যন্ত এই 110 দিনের মধ্যে এমন কোনো কিছু কি নেগেটিভিটি পেয়েছেন যে একটা দেশের প্রধানের এই ধরনের কথাবার্তা বলা উচিত না? উনি কি ওনার কথাবার্তায় এই 17 বছরে কি ঘটনা ঘটেছে এগুলো কি বারবার টেনে নিয়ে আসছেন? ওনার কিন্তু প্রথম থেকে কিন্তু একটা অ্যাম্বিশিয়াস যেটা বলা হচ্ছে যে না, আমি দেশের জন্য কিছু করব, আই হ্যাভ এ প্ল্যান, আমি দেশের জন্য কিছু করব। কিন্তু ওনার যে টিম পাওয়া গেছে, ওনার যে মন্ত্রিসভা পাওয়া গেছে, তাদেরকে সময় দিতে হবে। হ্যাঁ, এখানে আবার ব্যাপার আছে যে এখানে সবাই যে সমানভাবে দক্ষতার সাথে কাজ করতে পারবে বা কাজ করবে, এটাও আসলে আমরা যদি ভাবি যে সবাই দক্ষ হবে, সবাই সব কিছু করে বসতে পারবে, এটাও না। এখন মাননীয় প্রধানমন্ত্রী যদি দেখে যে না, কোনো একটা মন্ত্রণালয়ে প্রবলেম হচ্ছে বা কোনো কিছু ঠিকমতো চলছে না, তবে ওনাকে অবশ্যই এগুলোর এগেনস্টে কিন্তু স্টেপ নিতে হবে। আমরা একটু অ্যাড করি আর কি, যে আমরা দেখলাম কুরবানির সময় আমরা দেখলাম যে উনি কিন্তু রাস্তায় ঘুরে ঘুরে দেখলো যে কুরবানির বর্জ্য যে অপসারণের যে ব্যবস্থা, এটা কি অবস্থায় আছে। এবং উনি কিন্তু সাথে সাথে 2 জনকে কিন্তু সাসপেন্ডও করলো যখন দেখলো যে না, ঠিকমতো হয়নি। আপনি দেখেন এবার কিন্তু কুরবানির যে বর্জ্য ব্যবস্থাপনা কিন্তু আমার কাছে মনে হয়েছে, আমি জানি না আমার সহ-আলোচকের কাছে কি মনে হবে, আমার কাছে মনে হয়েছে আগের থেকে অনেক বেটার হয়েছে। এবার যে কুরবানির পরপর যে বর্জ্য ব্যবস্থাপনা দূর করার যে ব্যবস্থাটা, সেটা কিন্তু আগের থেকে বেটার। এবং একটা দেশের প্রধানমন্ত্রী এভাবে ঘুরছে, ঢাকা শহর ঘুরে ঘুরে এগুলো যে দেখছে, হ্যাঁ আরও হয়তো বা আরও কিছু ডেভেলপ করা যেতে পারতো, সারা বাংলাদেশে বর্জ্য ব্যবস্থা আরো ভালো করা যেতে পারতো। ইট উইল টেক টাইম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন, অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী। যেমনটি ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন তুলে ধরছিল প্রধানমন্ত্রীর ইতিবাচক রাজনীতির কথা, কিন্তু মুদ্রার ওপিঠে আবার আমরা দেখতে পাচ্ছি যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে ক্ষমতার দ্বন্দ্ব ও অভ্যন্তরীণ বিরোধের কারণে মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন। মাত্র 3 মাসের ব্যবধানে ক্ষমতার দ্বন্দ্ব কিংবা অভ্যন্তরীণ কোন্দল কি বার্তা দেয়? দেখুন, আসলে পার্বত্য চট্টগ্রাম তো একটা বিশেষায়িত এলাকা
এবং আমাদেরকে যখন আমরা পার্বত্য চট্টগ্রাম নিয়ে কথা বলবো, আমাদেরকে ওখানকার নৃগোষ্ঠী সম্পর্কে একটা ধারণা থাকতে হবে, যে এটা প্রধানত সে অঞ্চলের ক্ষুদ্র ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে, যারা আমাদের এই দেশের অবিচ্ছেদ্য অংশ, তারা দীর্ঘকাল ধরে একটা নিষ্পেষণের শিকার ছিল, এবং যার ফলে তাদের সঙ্গে সরকারের একটা চুক্তি হয়েছিল এবং সেই চুক্তি বাস্তবায়নের প্রসঙ্গ ছিল। আপনি দেখেন সেই আলোচনাটা কিন্তু ধীরে ধীরে হারিয়ে গিয়েছে। আমরা পত্রপত্রিকা মারফত যতটুকু জেনেছি যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী এই চুক্তিগুলো বাস্তবায়নের ব্যাপারে উদ্যোগী ছিলেন, কিন্তু যারা এই চুক্তির বাস্তবায়ন চান না, অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র জাতিগোষ্ঠীকে যারা তাদের সাংবিধানিক এবং গণতান্ত্রিক অধিকার দিতে নারাজ, যেটার সাথে ভূমি দখল এবং পার্বত্য অঞ্চলের দখলের প্রশ্নটি জড়িত, এবং একটা ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ, একটা কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী, তারাই কিন্তু রাজনীতিকে আশ্রয় করে। যে কথাটা হচ্ছিল যে রাজনীতিতে গুণগত পরিবর্তনটা কিভাবে হয়, গুণগত পরিবর্তন দুই রকম হতে পারে, একটা হলো খারাপ পরিবর্তন আর একটা হলো ভালোর দিকে পরিবর্তন। আমরা দেখতে পাচ্ছি যে আগের মতোই পলিটিক্সে মৌসুমী নেতাদের ভিড় বেড়ে যাচ্ছে, সুবিধাবাদীদের ভিড় বেড়ে যাচ্ছে, এবং তারাই আস্তে আস্তে দেখা যাচ্ছে যে গোটা চিন্তাটাকে, গোটা রাজনীতিটাকে ধীরে ধীরে অক্টোপাসের মতো গ্রাস করে ফেলছে। এবং এরকম একটি পরিস্থিতি কিন্তু আমরা পত্রপত্রিকার মারফত চট্টগ্রামের পার্বত্য চট্টগ্রাম বিষয়ে দেখতে পেয়েছি। যদিও বলা হয়েছে যে তিনি স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেছেন, কিন্তু পত্রপত্রিকা কিন্তু বলছে ভিন্ন কথা, যে সেখানে তাদের ইন্টারনাল অনেক কনফ্লিক্ট এবং ইত্যাদি ছিল। এখন এটা কে দেখবে? মাননীয় প্রধানমন্ত্রীর যতই সদিচ্ছা থাকুক, ওনাকে তো মনে রাখতে হবে উনি একটা টিমের লিডার, হি ইজ এ ক্যাপ্টেন অফ এ টিম। এখন এই টিমের যে কারো ফেলিওর বা যে কারো ব্যর্থতার দায় কিন্তু ক্যাপ্টেনকে নিতে হয়, যদিও ক্যাপ্টেন ব্যক্তিগতভাবে তার জন্য দায়ী নন। আজকে আমরা একটা দক্ষ ক্যাপ্টেন্সি চাই, এবং ফলাফলই বলে দেবে যে ক্যাপ্টেন কতটা সফল হতে পেরেছে। যেমন আপনি ধরেন, বলছিলেন যে রাজনীতিতে হুট করে আসলে হাইব্রিড নেতাকর্মীদের উত্থান হয়েছে, সেই জায়গা থেকে যদি জানতে চাই গণতন্ত্রের স্ট্যান্ডার্ডে আমরা কোথায় অবস্থান করছি? আমরা কি ট্রানজিশনাল পিরিয়ডে এখনো আছি, নাকি হাইব্রিড গণতন্ত্রেই অবস্থান করছি? আমি প্রশ্নটি রাখছি আপনার কাছে, বিরতি নিয়ে ফিরছি। দর্শক, গণতন্ত্রের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথে থাকুন। আমরা আমন্ত্রণ দেখছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন গণতন্ত্র নিবেদন করছে RICL স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, আপনি বলছিলেন রাজনীতিতে হাইব্রিড নেতাদের উত্থান হয়েছে, সেই জায়গা থেকে প্রশ্ন রেখেছিলাম তাহলে গণতন্ত্রের স্ট্যান্ডার্ডে বাংলাদেশের অবস্থান কি? আমরা কি এখনো ট্রানজিশনাল পিরিয়ডে আছি, নাকি হাইব্রিড গণতন্ত্রে আছি? হাইব্রিড তো একটু আপগ্রেডেড স্কেল, তার মানে এখানে ভালো আছে আবার মন্দ আছে, কিন্তু আমরা আসলে একেবারে প্রান্তিক অবস্থানে আছি। যেমন ধরেন, রাজনীতি তো কোনো পেশা হতে পারে না, বা রাজনীতি কখনো আয়ের উৎস হতে পারে না, রাজনীতি ধনী হওয়ার রাস্তা হতে পারে না। এবং আমি মনে করি যে যারা রাজনীতি করবে তাদের সুনির্দিষ্ট কোনো পেশা থাকা উচিত, এবং তার পেশা থেকে তিনি তার আয় করবেন, সংসার চালাবেন, এবং দেশের সেবার জন্য তিনি রাজনীতিতে অবদান রাখবেন। কিন্তু আমাদের দেশের গণতন্ত্র হয়েছে কি, রাজনীতি হলো ধনী হওয়ার এবং টাকাওয়ালা হওয়ার একটা মাধ্যমে পরিণত হয়েছে। এখানেই হলো গণতন্ত্রের সমস্যাটা। এবং এইটা আমাদের দেশের মানুষ বিশ্বাস করে, যে সাধারণ মানুষ যে যারা রাজনীতি করে তারা শুধুমাত্র টাকাওয়ালা হওয়ার জন্যই রাজনীতি করে, এটা মানুষের পারসেপশন হয়ে গিয়েছে। এটা ভাঙবেন আপনি কিভাবে? তার জন্যই কিন্তু আমরা রাজনৈতিক সংস্কৃতির বদলের কথা বলি, যে যারা রাজনীতি, প্রত্যেকটি দলেই এক ধরনের রিফর্ম দরকার, অর্থাৎ যারা কন্ট্রিবিউট করতে পারবে দেশের জন্য, দলের জন্য, সেটি করতে হবে, এবং দলের ভিতরে যে গণতন্ত্র সেটিও আনতে হবে। কিন্তু দুঃখজনক হলো যে আমরা অনেক বড় বড় বলি, পার্লামেন্টে বলি, রাজনীতির ময়দানে বলি, জনসভার মঞ্চে বলি। আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই যে আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম 1925 সালে আমার কৈফিয়ত নামে একটি কবিতায় তিনি বলেছিলেন, ক্ষুধাতুর শিশু চায় না স্বরাজ, চায় শুধু এক মুঠো ভাত আর একটু নুন। তা আমরা যখন বড় বড় গণতন্ত্রের বুলি দেই, আমরা কিন্তু ভুলে যাই যে এই দেশে অনেক বেকার যুবক রয়েছে যারা একটা চাকরি চায়, এই দেশে অনেক লক্ষ লক্ষ শ্রমিক রয়েছে যারা ন্যায্য মজুরি চায়। কথা ছিল এই জায়গাগুলোতে পরিবর্তন হবে, এবং যদি বেকারত্ব আমরা দূর করতে পারতাম, যুবকদের হাতে কাজ তুলে দিতে পারতাম, তাহলে কিন্তু হাইব্রিড গণতন্ত্র বা হাইব্রিড পলিটিশিয়ানের জন্ম এখানে হতো না। এই সমস্ত হাইব্রিড পলিটিশিয়ানরা কি করে? তারা বেকার যুবকদেরকে ব্যবহার করে তাদের অনুগত কর্মী বা বাহিনী হিসাবে, এবং এটাই কিন্তু গণতন্ত্রকে বিনষ্ট করে। আমাদের যে বিশাল যুবশক্তি, কর্মশক্তি রয়েছে, এটাকে কিন্তু আমরা একটা
বিরাট মানব সম্পদে পরিণত করতে পারে। আমাদের পাশের দেশ চায়না, আপনি চীন দেশে যান, গিয়ে দেখবেন যে এত বড় জনগোষ্ঠী তারা কিভাবে সামাল দিচ্ছে। এবং এই চীন আজকে সারা পৃথিবীতে একটা অর্থনৈতিক পরাশক্তি, সুই থেকে শুরু করে উড়োজাহাজ পর্যন্ত সবকিছু তারা বানায়, এবং তারা তাদের দেশের প্রতিটি মানুষের মুখে তারা কিন্তু খাবার তুলে দিচ্ছে, থাকার জায়গা দিচ্ছে, এবং তারা সারা পৃথিবীর সামনে উদাহরণ সৃষ্টি করছে যে ইংরেজি ভাষা না শিখেও শুধুমাত্র নিজের ভাষায় তারা প্রযুক্তিতে শীর্ষে। কিভাবে তারা করতে পারলো? আমরা সেখান থেকে কি শিখতে পারি না? ফলে আমাদের দেশের মন্ত্রী এমপিরা তো পৃথিবীর অনেক দেশে সফরে যায়, তারা কি শিখে আসেন এবং সেটা শেখার পরে আমাদের দেশে তারা কিভাবে প্রয়োগ করেন। দুঃখজনক হলো আমাদের মন্ত্রী এমপিরা যখন রাজপথে থাকেন তখন তাদেরকে পাওয়া যায়, কিন্তু মন্ত্রী এমপি হওয়ার পরে তাদেরকে আর কিন্তু খুঁজে পাওয়া যায় না। তাদেরকে পাওয়া যায় টেলিভিশনে, তাদেরকে পাওয়া যায় বড় বড় কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে কিংবা জনসভার মঞ্চে। কিন্তু তাদেরকে যদি একটু আমরা জনগণের কাতারে আনতে পারতাম তাহলে কিন্তু তারা বুঝতে পারতো জনগণের বেদনাটা কোথায়। জনগণ কিন্তু এত বড় বড় বুলির ধার ধারে না, তারা একটা সাধারণ ছিমছাম একটা শান্তিপূর্ণ জীবন চায়। সেই জীবনের জন্যই কিন্তু বারবার অভ্যুত্থান হয়েছে, সেই জীবনের জন্যই কিন্তু মানুষ প্রাণ দিয়েছে, কিন্তু সেই প্রাণগুলো বারবার বৃথা হয়ে যায়। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী। ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন, বাজেট প্রসঙ্গে একটু প্রশ্ন রাখতে চাই। আমরা যেমনটি জানি আগামী 11 জুন 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে 9,38,000 কোটি টাকা। বলাই যায় যে বিশাল অঙ্কের বাজেট, এবং প্রতি বছরই তো আমরা দেখি যে বড় অঙ্কের বাজেটের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়, তার বেশিরভাগই বাস্তবায়ন হয় না। সরকারের কাছে এবার কি ম্যাজিক বুলেট রয়েছে? না দেখুন, এখানে বর্তমান যে 55তম বাজেটটা হবে আর কি, সেটা হচ্ছে আপনার 11ই জুন এক্সপেক্টেড ধরা হয়েছে আর কি, এবং এই বাজেটের যে পরিমাণ সেটা ধরা হয়েছে 9,30,000 কোটি টাকা। এবং তার আগের যদি দেখি যে হঠাৎ করে 9 লাখ কিভাবে হয়, তাহলে আপনাকে দেখতে হবে এর আগের অর্থ বছরে বাজেটটা কত ছিল। এর আগের অর্থ বছরে বাজেটটা ছিল, ডক্টর সালেউদ্দিন সাহেব তখন দিয়েছিল, উপদেষ্টা ছিল, অর্থ উপদেষ্টা, উনি তখন বাজেটটা দিয়েছিল 9,90,000 কোটি টাকা। তো এবার বাজেটের পরিমাণটা বেশি। দেখেন, একটা বাজেটের কিন্তু দুইটা ভাগ থাকে, এটা আমাদেরকে একটু বুঝতে হবে, কারণ আমরা অনেক সাধারণ জনগণ আমরা কিন্তু অনেক সময় বুঝতে পারি না কি। এটা একটা জাতীয় বাজেটের কিন্তু দুইটি প্রধান অংশ থাকে, একটা অংশ হচ্ছে পরিচালন ব্যয়, আরেকটা অংশ হচ্ছে উন্নয়ন ব্যয়। এই পরিচালন ব্যয় বলতে যেটা বোঝাচ্ছে যে আপনার কর্মচারীদের বেতন, সরকারি কর্মচারী, এমপিভুক্ত শিক্ষক শিক্ষিকাদের বেতন, পেনশন, ভর্তুকি, বিদেশিদের কাছ থেকে যে টাকা পয়সা নিয়েছি তার যে সুদগুলা সেগুলা দেওয়া, এগুলো কিন্তু হচ্ছে আপনার পরিচালন ব্যয়। অন্যদিকে উন্নয়ন ব্যয় যেটাকে বলা হচ্ছে আপনার বার্ষিক উন্নয়ন কর্মসূচি, এডিবি, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান, এটারও জন্য কিন্তু একটা থোক বরাদ্দ থাকে আর কি। তো বাজেট যত বড় হবে তাহলে আমরা ধরে নিতে পারি যে এই যে উন্নয়ন যে প্ল্যানগুলো আছে সেই উন্নয়ন প্ল্যানগুলো অবশ্যই বেশি, এবং এই উন্নয়ন প্ল্যান যদি বেশি হয় তাহলে বাজেটের আকার কিন্তু অবশ্যই বৃদ্ধি পাবে, বড় হবে। আমরা তো বাজেটের ঘাটতিও বিশাল দেখছি, ঘাটতি মেটাতে কিন্তু সরকারকে বৈশ্বিক ও অভ্যন্তরীণ ঋণও নিতে হচ্ছে। এটা আমাকে একটু শেষ করতে দেন আগে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে আমাদের যে উন্নয়ন যে ব্যয়টা আছে এডিবির পরিমাণটা বেশি। এখন এডিবির পরিমাণটা তো বেশি হলে হবে না, এটার জন্য যে আমাদের যে টাকার প্রয়োজন সেই টাকাটা আসবে কোথা থেকে? আমরা জানি যে এই টাকাগুলো ম্যাক্সিমাম বাংলাদেশের যে টাকাগুলো আসে সেটা রাজস্ব খাত থেকে আসে। এই রাজস্ব খাত থেকে, যে রাজস্ব খাতের কিন্তু আবার অনেকগুলো স্ল্যাব আছে। আমরা রাজস্ব কোথা থেকে পাই? শুধু মানুষ ইনকাম ট্যাক্স যে দিচ্ছে তা থেকে না, আমরা যে রেস্টুরেন্টে খাচ্ছি, ভ্যাট দিচ্ছি, এখান থেকেও কিন্তু রাজস্ব খাত আসছে, আমদানি শুল্ক আসছে, সম্পূরক কর আসছে, মূল্য সংযোজক কর আসছে, রপ্তানি কর আসছে, এগুলো থেকে কিন্তু আমাদের কিন্তু আসছে। তারপরে যে ঘাটতিগুলো থাকে সেই ঘাটতিগুলো আমরা বিদেশিদের কাছ থেকে অনেক সময় লোন নিয়ে থাকি, ঋণ নিয়ে থাকি, সেগুলো আবার কিন্তু আমাদেরকে পূরণ করতে হয়, ব্যাক দিতে হয়। কিন্তু আসলে বাজেটের আকার মানে বাজেটের আকার যাই হোক না কেন, বাজেটের আকার যদি একটু বেশি হয় এটা আমাদের কাছে মনে হয় যে হ্যাঁ, এটা অবশ্যই ভালো, যে উন্নয়নমূলক কর্মকাণ্ড হবে। কিন্তু শুধু উন্নয়নমূলক কর্মকাণ্ড হলেই তো হবে না, এটার সাথে কিন্তু আপনার বাস্তবায়নে নজর দেওয়া প্রয়োজন আছে, যে ওই যে টাকাটা ধরা হয়েছে ওই টাকার মধ্যেই এই বাস্তবায়নটা হয়েছে কিনা, কাজটা হয়েছে কিনা, এটা হচ্ছে আমাদের জন্য মেইন চ্যালেঞ্জ। আমি যে টার্গেট করেছি 9,30,000, সেটা আমার রাজস্ব খাত থেকে আমি আনতে পারবো কিনা, এটা হচ্ছে মেইন চ্যালেঞ্জ। প্রতি বছরই তো আমরা দেখি যে সেই লক্ষ্যই বাস্তবায়ন হয় না, সেটা ঘাটতি কিন্তু প্রতি বছর থেকে যাচ্ছে। এই ঘাটতিটা তো এখন দেখেন
আমি প্রথমেই বলেছি এখন কিন্তু বিএনপি সরকার আসছে, ঠিক আছে। আমরা দেখি ওনারা যে বাজেটটা দিয়েছে, এই বাজেটটার যে টার্গেট, সেই টার্গেট অনুযায়ী রাজস্ব খাত থেকে টাকাটা তুলে আনতে পারে কিনা, সেটার জন্য তো আমাদেরকে দেখতে হবে সামনে তারা কি করে। এখন আমরা আগে থেকেই তো তাদেরকে দায়ী করে বসতে পারি না যে তারা ফেলোর হয়ে গেছে, এত টাকা কেন। সো উই হ্যাভ টু সি, আমাদেরকে দেখতে হবে, ওয়েট করতে হবে। যে বাজেট দিয়েছে অবশ্যই উন্নয়নমূলক বাজেট দিবে। আমরা এক্সপেক্টেড করি যে এই বাজেটের যে টাকাটা আছে সেটা রাজস্ব খাত থেকে প্রপারভাবে আসবে। আমরা যতটুকু পারি কম সংখ্যক বিদেশিদের কাছ থেকে ঋণ নিব, এরকম আশা আমরা করতে পারি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী। যেমনটি অর্থমন্ত্রী বাজেট প্রসঙ্গে জানিয়েছেন, 2026-27 অর্থ বছরের বাজেটের মূল দর্শনই হবে অর্থনীতির গণতন্ত্রীকরণ এবং নিম্ন আয়ের মানুষের ক্ষমতায়ন। কিন্তু বর্তমান অর্থনৈতিক বাস্তবতা উপেক্ষা করার তো কোনো সুযোগ নেই। এই ভঙ্গুর অর্থনৈতিক বাস্তবতায় এই বাজেট কতটা বাস্তবসম্মত? দেখেন, এটা তো আপনি গণিতের কথা বললেন, তো গণিতের একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন শুভঙ্কর বলে তার নাম। আমাদের বাংলাদেশে একটা প্রচলিত গান আছে যে জানতাম যদি শুভঙ্করের ফাঁকি আমার ঘরে পড়তো না ভাই শূন্য। তা আমরা জনগণ আমাদের শুভঙ্করের ফাঁকিটা আমাদের জানা নাই এবং আমাদের ভাগে সবসময় শূন্যই পড়ে। বারবার বাজেট আসে, বারবার বাজেট যায়, আম পাবলিকের ভাগ্যে শূন্যটাই পড়ে থাকে। কেন সেটা হয়? এই কারণে বাজেটের একটা ফিলসফি থাকে, যেটাকে বাজেটের দর্শন আমরা বলে থাকি। বাজেটের ফিলসফিটা কি বলা হচ্ছে এবার? অর্থনীতির গণতন্ত্রীকরণ। খুবই সুমিষ্ট কথা। গণতন্ত্র মানে কি? মেজরিটির শাসন। এই দেশে মেজরিটি কারা? শ্রমজীবী, কৃষক, খ্যাত মজুর এবং বিভিন্ন পেশাজীবীরা। তাহলে এই তাদের জন্য আপনি কি নিরাপত্তা জাল তৈরি করলেন? আপনি কি বলতে পারবেন, আপনার কি সে নির্দেশনা আছে যে আগামী বাজেটে আমাদের দেশের যারা খেটে খাওয়া মজুর, তারা ব্যাংক থেকে উইদাউট মর্টগেজ তারা এত টাকা করে লোন নিতে পারবে? সেই ইন্ডিকেশন কি আছে? আমাদের দেশের আইনজীবীরা, তারা ব্যাংক থেকে কোনো পার্সোনাল লোন নিতে পারে না, কারণ আমাদের বারের ভারপ্রাপ্ত সম্পাদক উনি আছেন, উনি আরো ভালো জানেন যে বার কখনো গ্যারান্টার হবে না। কিন্তু সেই বিধান কি করা যায় না যে একজন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী ব্যাংক থেকে 20 লক্ষ টাকা পার্সোনাল লোন নিতে পারবে এবং বার তার গ্যারান্টার হবে? কি সমস্যা? এগুলো পলিসি ম্যাটার। তো এই পলিসি ম্যাটার দিয়েই কিন্তু, অথচ এই আইনজীবীদের ছাড়া কিন্তু কোনো ব্যাংক চলে না। প্রত্যেকটি ব্যাংকে দেখেন আইনজীবীদের রাখতে হয় এবং তারা তার অবিচ্ছেদ্য অংশ। এবং সরকার যে রাজস্বটা জনগণের কাছ থেকে পায়, সে রাজস্ব আদায়েও কিন্তু আইনজীবীদের একটা বিরাট কন্ট্রিবিউশন আছে। কিন্তু আইনজীবীদের বেলায় দেখেন শূন্য। এই যে শূন্য, এই শূন্যর থেকেই শুরুটা করতে হবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী যে বলেন আই হ্যাভ এ প্ল্যান, প্ল্যানগুলো তো এগুলো হওয়া উচিত। আজকে আমাদের দেখেন ডাক্তাররা সবচেয়ে ভালনারেবল, ইঞ্জিনিয়াররা ভালনারেবল। আমাদের দেশের যারা আপনার প্রকৌশলী বা যারা ধরেন পেশাজীবী আছে, সাংবাদিক আছে, তারা ভালনারেবল। ভালো অবস্থায় কারা আছে? চাঁদাবাজরা। ভালো অবস্থায় কারা আছে? যারা দুর্নীতি করে কালো টাকার পাহাড় করেছে, তারা ভালো অবস্থায় আছে। ফলে এই যে দুর্নীতির যে সাইকেল, এই সাইকেলকে অ্যাড্রেস করলেই কিন্তু বাজেটের অনেক সমস্যা মিটে যায়। যেমন আমাদের এবারের বাজেটে ব্যয় ব্যবস্থাপনায় সরকারের মূল পদক্ষেপ কি হওয়া জরুরি, আমি সেই প্রশ্নটি রাখছি। আবারও বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরছি। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথে থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে আড়াই সেলস টিম। আমরা আবারও ফিরছি আলোচনায়। অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, আমরা যদি সরকারের ব্যয় ব্যবস্থাপনার ক্ষেত্রে পদক্ষেপের বিষয়গুলো জানতে চাই, কারণ কেবল অতীতে দেখেছে যে মেগা প্রজেক্টের নামে কিভাবে মেগা দুর্নীতি হয়েছে, সে সঙ্গে ব্যাংক ডাকাতি, অর্থ পাচার সবকিছু সমান তালে চলেছে। সেই জায়গা থেকে এবারে ব্যয় ব্যবস্থাপনার ক্ষেত্রে সরকারের কি পদক্ষেপ নেওয়া জরুরি? দেখেন, সরকারকে নতুন করে বাইসাইকেল আবিষ্কার করতে হবে না, কারণ এই ব্যয় ব্যবস্থাপনার জন্য বিশ্ব স্বীকৃত ব্যবস্থাপনা রয়েছে। সেটি কি? যেটাকে বলা হয় ড্যাশবোর্ড মনিটরিং। যখন কোনো প্রকল্প ব্যয় আপনি হাতে নেন, সেটাকে মনিটর করার জন্য একটা ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃত একটা সফটওয়্যার আছে, একটা সিস্টেম আছে। আপনি এই সিস্টেমের মধ্যে যদি যান, তাহলে আপনি সহজেই ব্যয় ব্যবস্থাপনা করতে পারেন। সমস্যাটা হলো, আমরা তো অতীতে দেখেছি বালিশ পর্দা, এই গল্প তো আমরা সবাই জানি। কিন্তু এখন যে এই মেগা প্রকল্পগুলো নেওয়া হচ্ছে, আপনি দেখেন যে দেশের শীর্ষস্থানীয় পত্রিকাগুলো কিন্তু লিখছে যে এই মেগা প্রকল্পের কোনো জাস্টিফিকেশন নাই। যেমন আমাদের পদ্মা ব্যারেজ, 35,000 কোটি টাকা ব্যয়ে পদ্মা ব্যারেজের কথা বলা হচ্ছে যে এইটা নিজস্ব অর্থায়নে করা হবে। নিজস্ব অর্থায়ন মানে কি? জনগণের পকেট কাটো। জনগণের পকেট কাটার বেলায় কাদের পকেট আগে কাটা হবে? যারা বড় বড় ধনী লুটেরা, কালো টাকার মালিক, যাদের 50টা ইন্ডাস্ট্রি, তাদের পকেট কাটা হবে না।
কাটা হবে আমাদের মতো আইনজীবীদের, ছাপোষা আইনজীবীদের, ছাপোষা সাংবাদিকদের, ছাপোষা ডাক্তারদের, তাদের পকেট কাটা হবে। আর সাধারণ গরিব মানুষের কথা তো আমি, যারা শ্রমজীবী তাদের কথা নাই বা বললাম। এই যে ব্যয় ব্যবস্থাপনার জন্য যে টাকাটা আপনি যাদের কাছ থেকে নিচ্ছেন, যে ট্যাক্সেশন, এইটা কতটা ন্যায্যতার ভিত্তিতে হচ্ছে, এইটা কতটা গণতান্ত্রিকভাবে হচ্ছে। ব্যাংকের লোনের কথা আমি আগেই বলেছি, এই ঋণের সবচেয়ে বড় গ্রহীতা কারা, সবচেয়ে রাক্ষস অক্টোপাসগুলো কারা? গরিব মানুষরা কিন্তু নয়, পেশাজীবীরা কিন্তু নয়। ফলে এই সাধারণ মানুষের টাকায় যে প্রকল্পগুলো চলে, সেই প্রকল্পে গ্রহণের ব্যবস্থাপনা শুনানিতে বা তার নজরদারিতে সাধারণ মানুষের অংশগ্রহণ কতটুকু? আপনি যখন তেলের দাম বাড়ান, আপনি কি গণশুনানিতে কয়জন মানুষকে কথা বলার সুযোগ দেন? আজকে যখন বেতন স্কেল হয়, সেখানে কয়জন মানুষ ওপিনিয়ন দেওয়ার সুযোগ পায়? আজকে তো ইন্টারনেটের যুগ, এআই এর যুগ। আপনি ইন্টারনেটেই তো আপনি জনমত জরিপ করতে পারেন। রাষ্ট্র যদি উদ্যোগ নেয় যে কোনো পলিসি ম্যাটারে, যে প্রথম আলো যেরকম ভোট নেয় অনলাইনে, এরকম আপনি তো মানুষের কাছ থেকে ভোট নিতে পারেন। একটা গণভোট করেছেন, একটা ইয়েস নো আমরা দেখেছি। তো এইরকম গণভোট তো অনলাইনে চাইলে পরে প্রত্যেক মাসেই করা যায়, অনলাইনে যার যার মোবাইল থেকে সে একটা ভোট দিয়ে দিবে। তো এই ধরনের সিস্টেমের মধ্যে যদি তারা প্ল্যানের মধ্যে যায়, তাহলে মানুষের পালস তারা বুঝতে পারবে যে সাধারণ মানুষ আসলে ব্যয় ব্যবস্থাপনাটা কিভাবে দেখতে চায়। আমাদের দেশের মন্ত্রী এমপিরা হাঁচি কাশি হলেই যেন বিদেশে চিকিৎসা করতে না যায়, তাহলে কি হবে? মন্ত্রী এমপিরা যখন দেশের হাসপাতালে চিকিৎসা করতে যাবে, হাসপাতালের মানটা বাড়বে। তারা যখন সরকারি হাসপাতালের ওয়ার্ডে ভর্তি হবে, তখন কিন্তু হাসপাতালের মান বাড়তে বাধ্য। মন্ত্রী এমপিরা যখন পাবলিক বাসে চড়বে, পাবলিক বাসের মান বাড়তে বাধ্য। মন্ত্রী এমপিরা যখন সাধারণ মানুষের জন্য সুলভ শ্রেণীতে রেলে যাবে, রেলের মান, রেলের কালোবাজারি, টিকিটের কালোবাজারি বন্ধ হতে বাধ্য। এগুলো করার জন্য কিন্তু নতুন কিছু আবিষ্কার করা প্রয়োজন হয় না, এগুলো অলরেডি আমাদের সোসাইটিতে আছে। কিন্তু আই হ্যাভ এ প্ল্যানের মধ্যে আমি এগুলো আছে কিনা আমি জানি না। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন। বাজেট এলেই আমরা নানা হিসেব নিকেশ করতে থাকি, কিন্তু নিম্নবিত্ত আর মধ্যবিত্তের কথা বলতেই হয়। তাদের জীবনযাত্রার ব্যয়ে কোনো ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে কিনা, বা তাদের জন্য কতটা স্বস্তিদায়ক হতে যাচ্ছে এই বাজেট? না দেখেন, আসলে যে বাজেট যেগুলো করা হয়, আমি একটু খালি মেগা প্রকল্পের কথা বলবো আর কি, তারপর আমি ওদিকে যাচ্ছি আর কি। যে আমার সহ-আলোচক পদ্মা ব্যারেজের কথা বললো আর কি, যে মেগা প্রকল্পগুলো কিন্তু আসলে দেশের স্বার্থে প্রয়োজন। এখন মেগা প্রকল্পগুলো আসলে ঠিকমতো সম্পাদন হচ্ছে কিনা সেটা দেখা হচ্ছে, বা সেটা আমরা সুবিধাটা ভোগ করছি কিনা সেটা হচ্ছে মূল কথা। দেখেন, পদ্মা ব্যারেজের যে কথাটা বলা হলো, এই পদ্মা ব্যারেজটা কি? এটা হচ্ছে যে আমাদের যে নদীর স্বাভাবিক পানি যাতায়াতের যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা আবার সঠিকভাবে আনার যে প্রকল্প, সেই প্রকল্প। এবং এটা করলে 24টি জেলা, বাংলাদেশের 24টি জেলার মানুষজন উপকৃত হবে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে 7 কোটি মানুষ, কৃষকরা তো অবশ্যই 7 কোটি মানুষ এটা দ্বারা বেনিফিটেড হবে। সুফল নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উঠেছে। জি, কোনটা? সুফল নিয়ে। সুফল মিলবে কি? সুফল কি মিলবে কিনা এটা নিয়ে তো প্রশ্ন উঠেছে, কিন্তু আপনি তো প্রকল্পটা করতেই দেননি। প্রকল্পটা করতে দেন, প্রকল্পের অবস্থা কি দাঁড়ায় তারপর দেখেন। এখন প্রকল্প একটা নেওয়া হচ্ছে, নেয়ার আগে যদি আমরা বলে ফেলি যে এখানে এই প্রকল্প আর হবে না, এখানে টাকা সব চলে যাবে, আমরা কোনো সুফলও পাবো না, এটা তো বলা যৌক্তিকতা নাই। কারণ আপনি তো মাত্র একটা গভর্নমেন্টকে ছেড়ে দিয়েছেন ওনাদেরকে কাজ করার জন্য, তাদেরকে তো কাজ করার সুযোগ দিতে হবে। আপনি যেটা বললেন যে প্রকল্প করার আগে যাচাই বাছাই করবে না, প্রকল্প করার পরে অবশ্যই যাচাই প্রকল্প বাছাই করবে? যাচাই বাছাই করার পর একটা প্রকল্পর তো অনেকগুলো স্টেজ আছে। আপনার এই প্রকল্প করতে গেলে তো আমি চেলাম একটাকে বসলাম বা আমরা সভা করে একটা প্রকল্প আমরা অনুমোদন দিয়ে দিলাম, তা তো না। এই একটা প্রকল্প যখন অ্যাপ্রুভাল হয়, তার আগে অনেক কিছু অ্যানালাইসিস করে অ্যাপ্রুভাল হয়। এটা এমন না যে আমি আজকে পত্রিকার পাতায় দেখলাম একটা প্রকল্পের জন্য এত টাকা বরাদ্দ করা হয়েছে, মানে হচ্ছে গতকাল রাতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকে পত্রিকায় চলে আসছে জিনিসগুলো, তো তা না। আর এই যে বাজেটের ব্যয় ব্যবস্থাপনার যে ব্যাপারটা বললেন আর কি, এটা অবশ্যই উচিত। ব্যয় ব্যবস্থাপনাটা আমাদের দেশে একটা ভঙ্গুর একটা অবস্থায় আছে, এটা অবশ্যই ইমপ্রুভ হওয়া উচিত। কোন পরিকল্পনা ঠিকমতো থাকতে হবে। আমি 9,30,000 কোটি টাকা কি পারপাজে আমার ব্যয় হবে, উন্নয়ন প্রকল্পগুলা সঠিকভাবে ব্যয় হচ্ছে কিনা, আমি স্বাস্থ্য খাতে ব্যয় করছি কিনা, শিক্ষা খাতে প্রপারলি ইউজ করছি কিনা, পরিকল্পনা থাকতে হবে, সঠিক বরাদ্দ থাকতে হবে, নিয়ন্ত্রণ পর্যবেক্ষণ থাকতে হবে, নিরীক্ষা, এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে জবাবদিহিতা থাকতে হবে। সো আমি আশা করি যে বর্তমান গভর্নমেন্ট ওনারা যে বাজেট পেশ করবে, এই বাজেট পেশ করার পর বাজেটের আলোকে এই ব্যয় ব্যবস্থাপনা সঠিকভাবে হচ্ছে কিনা সেটা যেন তারা ঠিকমতো দেখে, এটা আমাদের অবশ্যই একটা
আশা থাকবে, চাওয়া থাকবে, সাধারণ জনগণ হিসেবে আমাদের চাওয়া থাকবে। আর আসলে দেখা যায় কি যে বাজেটের যে মানে এটার বেনিফিটটা আসলে আমরা যারা মধ্যবিত্ত, যারা নিম্ন মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত, আসলে তাদের কাছে এই বাজেটের যে সুফল, এটা সুফলটা পেতে পেতে আসলে দেখা যায় যে ওভাবে সুফলটা আমরা দেখতে পারি না। কিন্তু আপনি দেখেন এই বাজেটের ফলে হয়তো একটা সেতু নির্মাণ করা হলো এই বাজেটের যে উন্নয়ন প্রকল্পের মাধ্যমে, এটার সুফল কিন্তু আমরা পাচ্ছি, দেশের জনগণ পাচ্ছি। সো একবারে ডিরেক্টলি না হোক ইনডিরেক্টলি আমরা কিন্তু সুফল কিন্তু পাই। দুজনের কাছে একটা অভিন্ন প্রসঙ্গে প্রশ্ন রাখতে চাই, নিশ্চয়ই আপনারাও লক্ষ্য করেছেন লীগ প্রশ্নে এখন যা চলছে তা দুই দলের ইনসিকিউরিটি এমন মন্তব্য করেছেন সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেছেন কন বানেগা লীগ কা বাপ, 86 আর 96 স্মৃতি বিএনপি ভুলতে পারছে না, আর জামায়াত আছে আদর্শিক শত্রুতা সহিংসতার ভয়ে, যা বিএনপি লীগের 90 দশকের যৌথ আক্রমণের স্মৃতি থেকে উৎসারিত, স্মৃতি ভয়ের উৎস বটে। এই বক্তব্য নিয়ে আপনাদের মন্তব্য জানতে চাই। আপনি শুরু করেন, তারপর আমি হাসান বলি। তারেক চৌধুরী। দেখেন, এটা তো আমি বলবো যে এক ধরনের রেটরিক। হ্যাঁ, কারণ আমাদের অতীত তো কখনোই ভালো ছিল না, অতীত সবসময় হলো হতাশার। আমি বলবো যে আমাদের একটা নির্দেশনামূলক কথা থাকা উচিত। নির্দেশনা হলো এই যে আমার সামনে প্রপোজালটা কি, অল্টারনেটিভটা কি। যিনি আলোচনাটি এনেছেন তিনি কিন্তু কোনো অল্টারনেটিভ দেন নেই। আমাদের রাজনীতির সবচেয়ে খারাপ দিক হলো ব্লেম। আমরা ব্লেম দিয়ে কিন্তু অল্টারনেটিভ দিই না। আমি কিন্তু বারবার আমার কথায় খেয়াল করবেন, আমি কিন্তু অল্টারনেটিভ দিয়েছি যে মন্ত্রীদেরকে পাবলিক বাসে চড়তে হবে। আমি বলেছি যে মন্ত্রী এমপির এই দেশে চিকিৎসা করাতে হবে। আমি বলেছি যে আমাদের দেশে এইটা করতে হবে। তা আমাদেরকে মনে হয় যে এই সমস্ত আমরা যদি পলিটিক্সে কালচারে যদি চেঞ্জ আনতে চাই, উই হ্যাভ টু প্রপোজ সামথিং পজিটিভ ডাইরেকশন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট হাসান তারেক চৌধুরী, ব্যারিস্টার মাহফুজুর রহমান। ছোট্ট করে শুনবো। না, আমি আসলে হতাশার সাগরে নিমজ্জিত হতে চাই না। আমি আশা দেখতে চাই। আমি আসলে বর্তমান সরকার যেভাবে দেশ চালাচ্ছে আমার মনে হয় তারা সঠিকভাবে চালাচ্ছে। হ্যাঁ, কিছু অবশ্যই আইন শৃঙ্খলার অবনতি হয়েছে এবং বর্তমান সরকারকে এদিকে ফোকাস করতে হবে। তবে আমি আশা রাখতে চাই যে সামনের দিন ইনশাল্লাহ আমরা আগে যে জিনিসগুলো ঘটেছে, আমরা বারবার যে জিনিসগুলো দেখে আসছি, মানে যে খারাপ জিনিসগুলো, যে নেগেটিভিটিগুলো দেখে আসছি, আমরা আশা করি সামনের দিকে এগুলো দেখব না। দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে, দর্শক এখানেই শেষ করছি গণতন্ত্রের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।